বাংলাদেশের সংবিধান খুব স্পষ্ট। আইনের চোখে সবাই সমান। রাষ্ট্রের প্রধান থেকে রাস্তার একজন সাধারণ মানুষ এই নীতির ব্যতিক্রম থাকার কথা নয়। কিন্তু বাস্তবতা বলছে এই সমতা কাগজে আছে, প্রয়োগে নেই। আর এই দ্বন্দ্বটা সবচেয়ে নগ্নভাবে সামনে এসেছে তারেক রহমানকে ঘিরে রাষ্ট্রীয় আচরণে। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে এই প্রশ্নটি এখন আর প্রান্তিক বা আবেগী কোনো অভিযোগ নয়, এটি রাষ্ট্রের মৌলিক চরিত্র নিয়ে ওঠা সবচেয়ে কেন্দ্রীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। কারণ এখানে আলোচনা কোনো ব্যক্তিকে ভালো বা মন্দ প্রমাণ করার জন্য নয়। আলোচনা হলো আইনের শাসন আদৌ কার্যকর আছে কিনা দেশে, নাকি আমরা ধীরে ধীরে এমন এক রাষ্ট্র ব্যবস্থার ভেতরে প্রবেশ করছি যেখানে ব্যক্তির রাজনৈতিক পরিচয়টাই আইন নির্ধারণ করে দিচ্ছে। আর এরকম একজন কুখ্যাত অপরাধীর হাতে ক্ষমতা তুলে দিতেই কি একটি জুলাই সন্ত্রাস আর কিছু লাশের দরকার পড়েছিল? না হলে এই বাংলাদেশ বিরোধী শক্তি ক্ষমতা দখল করার পর থেকে কেন কেবল একজন অপরাধীকে ফিরিয়ে নিয়ে গিয়ে তার হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করছে? চলুন জানার চেষ্টা করা যাক। তারেক রহমান একজন দণ্ডপ্রাপ্ত আসামি। এটা কোনো রাজনৈতিক মতবাদ নয় বা মতামত নয়, এটি আদালতের রায়। রাষ্ট্রের সর্বোচ্চ আদালত তাকে একাধিক মামলায় সাজা দিয়েছে। সেই রায় বাতিল হয়নি, পুনর্বিবেচনায় শেষ হয়নি, রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণাও হয়নি। তা সত্ত্বেও তিনি দেশে ফিরেছেন, নজিরবিহীন নিরাপত্তা পাচ্ছেন, রাষ্ট্রীয় অবকাঠামো তার যাতায়াতের জন্য কার্যত খুলে দেওয়া হচ্ছে। এই বাস্তবতার মুখে দাঁড়িয়ে প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই ওঠে যে আইন কি তার ক্ষেত্রে স্থগিত করা হয়েছে, বা তারেক রহমানের জন্য আইনটা কি ভিন্ন? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছোট ছোট আইন ভঙ্গের ধারাবাহিকতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দেশে ফেরার পর থেকেই তিনি এই ধারাবাহিকভাবে আইন ভঙ্গের কাজটি করে যাচ্ছেন। নির্ধারিত টোল প্লাজায় টোল না দেওয়া একটি দণ্ডনীয় অপরাধ। সাধারণ নাগরিক হলে জরিমানা, মামলা, এমনকি হয়রানির শিকার হতে হয়। কিন্তু একজন দণ্ডপ্রাপ্ত রাজনৈতিক নেতা প্রকাশ্যে এই আইন ভাঙলেও রাষ্ট্র নীরব, রাষ্ট্র সুযোগ করে দিয়েছে। কোনো ব্যাখ্যা নেই, কোনো মামলার উদ্যোগ নেই, এমনকি একটি বক্তব্যও নেই, ক্ষমা প্রার্থনাও নেই। এই নীরবতা কেবল অবহেলা নয়, এটি একটি বার্তা। পরিচয় থাকলে আইন প্রয়োগ ঐচ্ছিক, মানে রাজনৈতিক পরিচয় থাকলে বিশেষ করে। এর চেয়েও গুরুতর প্রশ্ন উঠছে নির্বাচন ব্যবস্থাকে ঘিরে। নির্বাচনী তফসিল ঘোষণার পর নতুন ভোটার অন্তর্ভুক্ত করা আইনত নিষিদ্ধ। এটি নির্বাচন কমিশনের নিজস্ব বিধানেই স্পষ্টভাবে লেখা আছে। অথচ তফসিল কার্যকর থাকার মধ্যেই তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে অভিযোগ উঠেছে। আরও বিস্ময়কর হলো দিনটি ছিল শনিবার, সরকারি ছুটির দিন। তাহলে অফিস খুলল কিভাবে? কোন কর্মকর্তার নির্দেশে? নির্বাচন কমিশন কি রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করছে, নাকি বিএনপির রাজনৈতিক অফিস হিসেবে কাজ করছে নির্বাচন কমিশনের অফিস? এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে নীরব থাকা মানে পুরো নির্বাচন ব্যবস্থাকেই সন্দেহের মুখে ঠেলে দেওয়া। এতদিন আমরা জানতাম যে এই এনসিপির কিছু তরুণ নেতা তারা এসব প্রশ্ন তুলতেন, কিন্তু তারাও এখন এইসব নিয়ে প্রশ্ন তুলছেন না। মানে আইন এখানে শুধু ভাঙা হয়নি, আইনের ধারণাটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কারণ আইনের শাসন মানে শুধু বড় অপরাধের শাস্তি নয়, ছোট অপরাধেও সমান প্রয়োগ থাকতে হবে আইনের শাসনের। যে রাষ্ট্র ছোট অপরাধ উপেক্ষা করে সে বড় অপরাধের দরজা খুলে দেয়। আজ টোল না দেওয়ার প্রশ্নে নীরবতা, কাল হয়তো আরো গুরুতর বিষয়ে নীরবতা। এই ধারাবাহিকতা রাষ্ট্রকে দুর্বল করে, কাউকে শক্তিশালী করে না। এই প্রেক্ষাপটে আরেকটি বাস্তবতা উপেক্ষা করা যায় না। একই রাষ্ট্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তাদের দলীয় প্রধান শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ না দিয়ে বিদেশে রেখে বিচার প্রক্রিয়ার কথা বলছে। একদিকে বলা হচ্ছে আইন কঠোর, আপসহীন, অন্যদিকে দেখা যাচ্ছে আরেকজন দণ্ডপ্রাপ্ত আসামির জন্য আইন নমনীয়, কখনো অদৃশ্য, একেবারেই নেই। এই দ্বিচারিতা কোনো যুক্তিতেই টেকে না। আপনি একসাথে দুই রকম রাষ্ট্র হতে পারেন না, কিংবা কেবলমাত্র রাজনৈতিক বিবেচনায় এক পক্ষ ফাঁসির দণ্ড পাবে, আরেক পক্ষের হাতে রাষ্ট্রের ক্ষমতাকেই তুলে দেওয়া হবে। সেটা কি হতে পারে? কোথাও হতে দেখছেন আপনি? তাহলে আপনি প্রশ্ন তুলতেই পারেন যে আইন কি অপরাধ দেখে প্রয়োগ হচ্ছে, নাকি অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখে প্রয়োগ হয়?
যদি রাজনৈতিক পরিচয় অর্থাৎ তারেক রহমানের আওয়ামী বিদ্বেষী পরিচয়টাই মুখ্য হয়, তাহলে সংবিধানের সমতার অনুচ্ছেদ কার্যত বাতিল হয়ে যায়, এটা রাখারও দরকার নাই। তখন রাষ্ট্র আর ন্যায় বিচারের কাঠামোতে থাকে না, হয়ে ওঠে ক্ষমতার সুবিধাজনক বন্টনের যন্ত্র। এই সংকটের কেন্দ্রে এসে দাঁড়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ভূমিকাটি। আসলে এই সরকার নিজেকে নৈতিক বিকল্প হিসেবে উপস্থাপন করেছিল দেশের মানুষের কাছে এবং বিদেশের কাছেও। আগের সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা সিলেক্টিভ জাস্টিস করে, বিরোধীদের জন্য আইন, নিজেদের জন্য দায় মুক্তি। কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে যে রাষ্ট্রীয় নীরবতা এবং সহায়তা দেখা যাচ্ছে, তা সেই একই অভিযোগকে নতুন করে প্রতিষ্ঠিত করছে, আরো শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের সকল নৈতিক বিকল্পের দাবি একেবারেই মূল্যহীন হয়ে গেছে। এটা বোঝার জন্য আপনাকে আইন কিংবা সংবিধান বিশেষজ্ঞ হতে হবে না, আপনি নিজের চোখেই দেখতে পাবেন। তারেক রহমানের চলাফেরা, তারেক রহমানের যেসব কাজ করলেন এই কয়েকদিন ধরে, প্রত্যেকটি আইন ভঙ্গের একটা জ্বলন্ত উদাহরণ। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এইসব নজির তৈরি হওয়া। আজ যদি একজন প্রভাবশালী দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আইনের ঊর্ধ্বে থাকেন, আগামীকাল আরো 10 জন এই দাবি তুলবে। তখন রাষ্ট্রের হাতে থাকবে না কোনো নৈতিক অস্ত্র। সাধারণ নাগরিক যখন দেখবে আইন মানা শুধু তার দায়িত্ব, ক্ষমতাবানদের জন্য নয়, তখন আইনের প্রতি তার শ্রদ্ধা ভেঙে পড়বে। আইনের শাসন কেবল আদালতকে দিয়ে টিকে না, টিকে নাগরিকের বিশ্বাসে। একজন নাগরিক দেখবে যে শেখ হাসিনা কিংবা অন্যান্য আওয়ামী লীগের নেতাদের জন্য এক ধরনের আইন, আর তারেক রহমান সহ বাকিদের জন্য আলাদা ধরনের আইন, তখন নাগরিক এই প্রশ্ন তুলবে না? তার তো হক আছে এই প্রশ্ন তোলার। এখানে কেউ কেউ যুক্তি দিচ্ছেন রাজনীতি বাস্তববাদী হতে হয়, সমঝোতা লাগে। কিন্তু সমঝোতা আর আইন ভঙ্গ এক জিনিস নয়। রাষ্ট্র চাইলে রাজনৈতিক সমাধান খুঁজতে পারে, কিন্তু তা হতে হবে আইনের ভেতর থেকে, আদালতের রায় বহাল রেখে, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে। তা না করে যদি আইনের চোখ বন্ধ রাখা হয়, তাহলে সেটি আর বাস্তববাদ থাকে না, হয়ে ওঠে স্বেচ্ছাচারিতা। আজ জনমনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা খুব সরল সোজা প্রশ্ন, তাহলে কি তারেক রহমানের জন্য আলাদা আইন লেখা হয়েছে? সোজা সাপটা একটা প্রশ্ন। যদি না হয়ে থাকে, তাহলে এই ব্যতিক্রমগুলো কেন হচ্ছে? কেন টোল না দেওয়ার মতো স্পষ্ট আইন ভঙ্গ উপেক্ষিত হচ্ছে? কেন নির্বাচনী বিধান প্রশ্নের মুখে? কেন শনিবারে অফিস খুলে নির্বাচন কমিশনের অফিস তারেক রহমানকে পরিচয়পত্র দিল? কেন নির্বাচন কমিশনের অফিস নির্বাচনী তফসিল ঘোষণার পরও একজনকে ভোটার হওয়ার সুযোগ করে দিল? এসব কেনর, এই যে এতগুলো কেনর কথা উল্লেখ করলাম, তার কোনো রাষ্ট্রীয় ব্যাখ্যা এখনো পর্যন্ত আমরা পাইনি। আপনি পেয়েছেন? এই প্রশ্নগুলোর উত্তর না এলে একটি বিষয় নিশ্চিত, আইনের শাসনের যে দাবি তা কেবল বক্তৃতা আর কাগজে সীমাবদ্ধ থাকছে। রাষ্ট্র হয় সবার জন্য এক নিয়মে চলবে, নয়তো ধীরে ধীরে বিশ্বাস হারাবে। ইতিহাসে আমরা জানি যে যে রাষ্ট্র আইনের সমতা ধরে রাখতে পারে না, সে শেষ পর্যন্ত কাউকে রক্ষাও করতে পারে না, ক্ষমতাবান কেউ না, সাধারণ মানুষ কেউ না। 1975 সালের পর থেকে রাষ্ট্রের এই একচোখা নীতি বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে ধ্বংস করে দিচ্ছে, এবং এই ধ্বংস আপনি এই মুহূর্তে আরো ত্বরান্বিত হতে দেখছেন। কেবল আপনি চাইলেও কিন্তু প্রশ্নটা এড়ানোর সুযোগ আপনার নেই। এটি কোনো ব্যক্তি বিশেষের প্রশ্ন নয়, এটি রাষ্ট্রের প্রশ্ন। আইন কি সত্যি সবার জন্য সমান, নাকি তারেক রহমানের জন্য আইন, কানুন, সংবিধান সবকিছু আলাদা? এই প্রশ্নের স্পষ্ট উত্তর না পাওয়া পর্যন্ত বাংলাদেশে আইনের শাসন একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন ছাড়া আর কিছু নয়। রাষ্ট্রে আইন, আদালত, বিচার বিভাগ সবই আছে, কিন্তু কোনোটারই যে কার্যকর নয় সেটা তারেক রহমান নিজেই বোঝাচ্ছেন, নিজেই স্পষ্ট করছেন। প্রশ্ন হলো, ক্ষমতা পেয়ে তিনি নিজে কি আওয়ামী লীগের নেতা কর্মীদের তার মতো সুযোগ দিতে চাইবেন বা পারবেন? যদি চান বা পারেন, তাহলে সেদিন হয়তো দেশে গণতন্ত্রের দ্বার খুললেও খুলতে পারে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্রের গটুকু অবশিষ্ট নেই, আইনের শাসন নেই। এটা আপনার নিশ্চিতভাবেই জানার কথা। কি জানেন তো আপনি, তাই না? আশা করি জানেন। ভালো থাকবেন সবাই।